শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লেখনীতে আপনার লারা, পর্ব সংখ্যা 16। শোনো, নিহাল তোমাকে নিয়ে গেমস খেলতেছে, বাজি ধরেছে সে তোমাকে বিয়ে করবে। আমি চাই না তুমি ওর বাজির শিকার হও। ও, নিশ্চয় আপনিও বাজি ধরেছেন। শান্ত রেগে আহানার দুকাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, বিয়েতে কবুল বলবা। দিস ইজ মাই অর্ডার। নাকে কিভাবে হ্যাঁ পরিণত করতে হয় তা আমার জানা আছে। আমি কবুল বলবো না। কি করবেন, মারবেন? শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আহানার হাত ধরে টেনে সবার সামনে নিয়ে গেল। চেঁচিয়ে বলল, এই মেয়েটা চায় তার সাথে আমি অবৈধভাবে থাকি। সে বিয়ে করতে চায় না। সোফার রুমে উপস্থিত সব মুরব্বীরা মুখে হাত দিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ। আহানা চোখ বড় করে শান্ত দিকে চেয়ে বলল, এসব কি বলতেছেন? কি আপনি? কাজী সাহেবের সাথে বসেছিলেন একজন ভদ্রবয়স্ক হুজুর। তিনি হালকা হেসে ঠিকঠাক হয়ে বললেন, শোনো মা, এসব হারাম কাজ। বিয়ে করে হালাল করলে তোমার পরকালে সুখ হইব, কবরে আযাব থেকে মুক্তি পাইবা। আপনি এসব কি? শুনুন, এটা ঠিক ঠিক করতেছেন না। তাড়াতাড়ি বলেন যে আপনি আমার নামে মিথ্যা বলতেছেন সবাইকে। আমি কেন? ঠিক করতেছেন না। তাড়াতাড়ি বলেন যে আপনি আমার নামে মিথ্যা বলতেছেন সবাইকে। আমি কেন বলো তো? আমি ছেলে হয়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আর তুমি মেয়ে হয়ে সম্পর্কটাকে অবৈধভাবে রাখতে চাও। আহানা এগিয়ে এসে শান্তর পাঞ্জাবি খিচে টান দিয়ে বলল, চুপ, একদম চুপ। এসব মিথ্যা অফ করবি না। আমি চলে যাব এখান থেকে। তুই থাক তোর বিয়ে নিয়ে। শান্ত কলার ঠিক করে সোফার রুম থাকা সকলের দিকে তাকিয়ে হেসে দিল। তারপর মুখটা কালো করে বলল, আমি কি করব? আপনারা বরং আমার মাথায় বাড়ি দেন। ও চাই চলে যাবে এখান থেকে, তাও বিয়ে করবে না। আহানা, এসব কি? তুমি মুসলিম মেয়ে হয়ে এসব কি আনাপ বলতেছ? তাড়াতাড়ি শান্তর পাশে বসে যাও। কথাটা বলে দাদির পর্দার আড়াল থেকে চলে গেলেন। আহানা হনহনিয়ে বেরিয়ে দোতলার দিকে চলে গেল। আপনারা 10 মিনিট বসুন, আমি ওকে নিয়ে আসতেছি। শান্ত পিছু পিছু গেল। আহানা বেডরুমে এসে এক কোণায় বসে চুপ করে আছে। রুম অন্ধকার আচ্ছন্ন। শান্ত লাইট জ্বালানো না। আহানার হাতের চুড়ির ঝুনঝুন আওয়াজ আসতেছে। সেটার আওয়াজ উপলব্ধি করে শান্ত হেঁটে সেই কোণায় এসে বসলো আহানার পাশে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সরি। আমাকে বোঝার চেষ্টা করো আহানা। নিহাল আমাকে চ্যালেঞ্জ করেছে, সে তোমাকে বিয়ে করবে। বাজি ধরে বিয়ে করা মানে বিয়ের পরও তোমাকে ছেড়ে দিবে। আর তা আমি হতে দিতে পারি না। সেই জন্য আমি চাই তুমি ওই নিহালের ওয়াইফ না হয়ে আমার ওয়াইফ হও। আমি তোমাকে কথা দিচ্ছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে থেকে কোনোদিন যাব না। আমি নিহাল না, এটা জানো তুমি। আমি যে বাজিও ধরিনি, এটাও জানো তুমি। আমি জাস্ট এটা চাই, তুমি একটা ভালো মানুষের ওয়াইফ হও। ওহ, আপনি ভালো মানুষ বুঝি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? তোমার ভাগ্য এমনিতেও খারাপ, আর খারাপ আমি হতে দিতে পারি না। তুমি তোমার মতো ওই বাসায় থাকো, আমি আমার মতো আমার বাসায়। মাঝে মাঝে ডিস্টার্ব করতে আসবো, যেমন নাস্তা করতে, চা খেতে, আর কিছু না। আর তুমি চাইলে আমার ফ্ল্যাটে যেতে পারো। 24 ঘন্টা তোমার জন্য আমার ফ্ল্যাট উন্মুক্ত। রইল কথা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি তোমাকে টাচ করব না। তুমি তো জানো তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, সেই প্রথম থেকেই। তাহলে বিয়ে করার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? নিহাল আমাকে বিয়ে করতে চাইলে আমি বিয়ে করব ওকে, এত সহজ? শোনো, কাল অফিসে যা করেছে, ও চাইলে তোমাকে উঠায় নিয়েও বিয়ে করতে ক্ষমতা রাখে। আমি এটা জেনে শুনে হতে দিতে পারি না। তোমার সাথে নো কম্প্রোমাইজ। আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। যান, সবাইকে বলেন আমি বিয়ে করব না, কারণ আমি আপনাকে পছন্দ করি না। শোনো, আমিও তোমাকে পছন্দ করি না। তাহলে বিয়েটা বন্ধ করেন। ফাইন, আমি যাচ্ছি। বিয়ে ক্যান্সেল করছি। এরপরে কি হবে জানো? নিহাল তোমাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। একদিন এক রাত পরে তোমাকে রোডে নামিয়ে চলে যাবে। এমন রোডে নামাবে যে রোডে শান্ত কোনোদিন বাইক নিয়ে যাবে না। বোঝো তো কোন রোড? নিষিদ্ধ বললি চেনো? আচ্ছা, না হয় ঢাকার কোনো রুটি ছাড়লো, কিন্তু এরপর তুমি কোনো বাসা ভাড়া পাবে না। সবাই তোমাকে যা তা বলবে। তখন ভাত নুন খাওয়ার টাকাও পাবো না। চুপ, একদম চুপ। কেন চুপ? যেটা সত্যি সেটাই। তারপর যখন প্রেগনেন্ট হয়ে যাবা তখন আরেক ঝামেলা।
পুলিশ কেসও করতে পারবো না। একা একটা মেয়ের কথায় কে কান দিবে বলো? আমি বিয়ে করব না, প্লিজ। আহানা কেঁদে দিল। শান্ত ফোনের ফ্ল্যাশ অন করতে গিয়ে করলো না। অন্ধকারে আন্দাজ করে ওর মুখ মুছে দিল। এত নিখুঁত করে মুছে দিল যেন সত্যি সত্যি ও আহানাকে এত ঘুটঘুটে অন্ধকারেও দিব্যি দেখতে পাচ্ছে। আহানার পিঠে পেছন দিয়ে হাত দিয়ে ওকে হালকাভাবে জড়িয়ে রাখলো। আমি তোমাকে কখনো খারাপভাবে টাচ করেছি? করিনি। আমি তোমায় সম্মান করি, তোমার ফিলিংসের দাম আছে আমার কাছে। যাই হোক শোনো মেয়ে, তুমি এখন এই বিয়ে না করলেও আমি বলবো তোমার পেটে বাবু আছে, তাও আমার 3 মাসের। আয়না শান্তর হাত খামচে বলল, চুপ করতে। আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন? এতক্ষণ ধরে এই বুঝাইছি আমি তোমাকে? 1 মিনিট। আহানা উঠে গিয়ে লাইট জ্বালালো রুমের। তারপর একটা খাতা আর একটা কলম নিয়ে ফ্লোরে বসে গেল। 5 মিনিট ধরে কি সব লিখলো। তারপর শান্তকে দেখিয়ে বলল, সই করে দিতে। শান্ত ভ্রুকুচকে তাকিয়ে দেখলো লেখা আছে, আমি শাহরিয়ার শান্ত। আজ আগস্টের 6 তারিখ 2020 সালে আহানা ইয়াসমিনকে বিয়ে করতেছি। এরপর থেকে আমি ওর লাইফ দখল দিব না, স্বামীর অধিকার ফলাবো না, ওকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিব। এই বিয়ে শুধু নামের বিয়ে হবে। সাইন। শান্ত মুচকি হেসে সাইন করে দিল। আহানা কাগজটা কোমরে গুজে নিতে নিচতলার দিকে হেঁটে চলল। অন্ধকারে তাড়াহুড়া করতে গিয়ে বেমালম সে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল সে। শান্ত সাথে সাথে ধরে ফেললো ওকে। ছাড়ুন, ঢং করতে হবে না। না, ছাড়বো না। ছাড়লে আমার বউ পড়ে গিয়ে কোমর ভাঙবে, বরং শক্ত করে ধরবো। আহানা ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। শান্ত পেছন পেছন আসতেছে। সবাই ওদের মুখের দিকে চেয়ে বসে আছে। শেষে আহানা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর শান্ত গিয়ে দাদার পাশে বসলো, আর আহানা একটু দূরে একটা চেয়ারে বসলো। কাজী সাহেব কাগজ কলম নিয়ে সব লিখে ভ্রুকুচকে বললেন, কিন্তু মা, তোমার বাবা মার নাম, তাদের নাম তো জানা হলো না। আহানা চুপ করে থেকে বলতে চাইবে তার আগেই শান্ত উত্তরটা দিতে চাইল। সে বলল, কাজী সাহেব, ওর মা বাবা নেই। কে ছিল সে জানে না, সুতরাং তাদের নাম বলা সম্ভব না। তবে ওকে আশ্রমের ম্যানেজার সালেহা বেগম এবং তার স্বামী সালেউদ্দিনের মেয়ে হিসেবে স্কুল কলেজে সার্টিফিকেট পরিচয় দেওয়া হয়েছে। ওকে কি দত্তক নেওয়া হয়েছিল? না, ওনারা আহানাকে দত্তক নেয়নি। আমার মায়ের রিকোয়েস্টে আহানার স্কুল কলেজের সকল কার্যকলাপে তাদের নাম তারা লিখে দিয়েছে। আহানার ঠাই আশ্রমেই হয়েছিল। ওনারা নামেতেই পিতামাতা ছিলেন। আর এখন সালেহা বেগম জীবিত নেই, আর ওনার স্বামীও জীবিত নেই। আচ্ছা বুঝলাম, ঠিক আছে। আমি ওনাদের নাম লিখিত সহিত মৃত, আর ওনাদের অবর্তমানে আমি ওর বাবা হয়ে দায়িত্ব পালন করব আজকে। আহানার চোখ থেকে পানি গড়িয়ে ওর হাতের উপর পড়ল। তার এই অশ্রু কেউ না দেখলেও শান্ত ঠিকই দেখেছে, এবং সে জানে আহানা কাঁদছে কেন। তার মা বাবা থাকলে হয়তো আজ তাকে এত প্রশ্নের সম্মুখীন হতে হতো না। কাজী সাহেব খুতবা পড়লেন। তারপর শান্ত ডান হাত ধরে বললেন, জনাব সালেউদ্দিনের কন্যা আহানা ইয়াসমিনকে 10,000 টাকা দেড়মোহর ধার্য করে আমি কন্যাকে আপনার নিকাহেতে সফিয়ত করলাম। আমি কবুল করলাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এবার মা আহানা, তুমি বলো। আহানা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে সেও কবুল বলল 3 বার। সকলে আলহামদুলিল্লাহ বললেন। শান্ত দেড়মোহর শোধ করলো। আরো বেশি দেড়মোহর রাখতো, কিন্তু তার কাছে এখন এত টাকা নেই। বাবাকে বললে 1000টা প্রশ্ন করতেন উনি। সবাই মিষ্টি মুখ করে চলে যাচ্ছেন। শান্ত সোফার এক কোণে বসে বারবার ভিতরের রুমের দিকে তাকাচ্ছে। নীল রঙের পর্দার ওপারে আহানা বসে আছে। তাকে দেখা যাচ্ছে না। শান্তর মনে হচ্ছে সে তার কাছের একটা জিনিসকে আজীবনের জন্য নিজের করে নিয়েছে। এই ভেবে ভালো লাগা কাজ করতেছে হুট করেই। আহানা থ মেরে বসে আছে। এতদিন ভাবতাম কেউ আমাকে বিয়ে করবে না, আমাকে, আর আজ সেই ছেলেটা আমাকে বিয়ে করলো, যাকে আমি দেখতে পারি না, যাকে চড় মেরেছিলাম। সে চড় নিয়ে গল্পটা শুরু হয়েছিল, আর আজ বিয়েতে পরিণত হয়েছে। এভাবে আজ এই দিনে আমার বিয়ে হবে জীবনেও ভাবিনি আমি। কোথা থেকে কি হয়ে গেল? না আমি ওনাকে ভালোবাসি না, উনি আমাকে ভালোবাসেন। বিয়েটা হয়েছে নামেই। এই সেই বিয়ে যেটাতে ভালোবাসার কোনো চিহ্ন রইবে না। আহানা মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। ভালো লাগতেছে না কিছুই। চুপচাপ বেরিয়ে
সবার সামনে দিয়ে দোতলার দিকে চলে গেল সে। শান্ত নওশাদের সাথে কথা বলতে বলতে বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ থেমে পেছনে ফিরে তাকালো। আহানা বারান্দা থেকে লুকিয়ে পড়েছে ততক্ষণে। শান্তর প্রতি একটা অধিকার কাজ করতেছে আজ, কিন্তু না। শান্ত আহানাকে না দেখলেও ল্যাম্পপোস্টের আলোয় বারান্দার কোনায় ওর শাড়ির খানিকটা দেখতে পাচ্ছে শান্ত। হেসে দিয়ে চলে গেল বাসার দিকে। দুজনেরই আজ বিয়ে হয়েছে, বৈধ বিয়ে, তাও দুজন দুই বাড়িতে। পৃথিবীতে ওরাই হয়তো এমন কাপড় যারা বিয়ের পর দুজন দুই বাড়িতে থাকবে। এক রুম, কেউ এক সোফায়, কেউ এক বিছানায় হলেও এক কথা ছিল, কিন্তু এটা যে আলাদা বাড়িতে। আহানা মুখ ধুয়ে শাড়িটা পাল্টাচ্ছে, আর তখনই মনে পড়লো চুলায় চা বসিয়েছে সে। দৌড়ে গিয়ে চুলা বন্ধ করে চা নামাচ্ছে সে। তখনই ফোনটা বেজে উঠল। শান্তর ফোন। 10 মিনিট হলো গিয়েছে, আবার ফোন করছে কেন? আহানা চা ঢেলে ফোন হাতে নিয়ে রিসিভ করে কানে লাগাতে ওপাশ থেকে শান্ত বলল, রান্নাঘরে এমন বেশি আসার কারণ কি? কেউ যদি দেখে ফেলে? যাও, ভেতরে গিয়ে ঠিক হয়ে আসো। আহানার চোখ কপালে। তাড়াতাড়ি জানালা থেকে সরে রান্নাঘরের চিপায় গিয়ে দাঁড়ালো। ধুকপুক করতেছে বুকের ভেতর। বড় বড় শ্বাস নিতে নিতে বলল, আপনি এসব দেখেন? নতুন বিয়ে করা বউকে একা ফেলে এসেছি, একটু তো খবর নেওয়া আমার দায়িত্ব। পরে দেখলাম তোমার রান্নাঘরের বাতি জ্বলে, দূরবীন হাতে নিতে দেখলাম এই কাণ্ড। আপনি একটা বেয়াদব। চা বানাচ্ছ? না, মানে হ্যাঁ, 1 কাপ বানাইছি, শুধু আমি খাবো সেটা। আমি তোমার থেকে ভাগ নিব না, ওকে? আমার হাতেও কফির মগ। আঁচল ঠিক করে জানালায় আসো। আহানা আঁচল ঠিক করে জানালার সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করতেছে। শান্তকে লাল পিঁপড়ার সমান দেখা যাচ্ছে। চলো একসাথে খাই চা আর কফি। আহানা তাকের উপর উঠে জানালার সাথে লেগে বসলো কুটিসুটি দিয়ে। আহানা তাকালেও শান্তকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবে যতদূর বোঝা যায় শান্ত গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর শান্ত আহানাকে ঠিক করে দেখতে পাচ্ছে, কারণ ওর হাতে দূরবীন। আহানা কানে ফোন ধরে চা খাচ্ছে। চা খেয়ে জিরিয়ে ডিনার করে নিবা? আমি এখানে খেয়ে নিব। আপনি কাউকে বলবেন না যে আমাদের বিয়ে হয়েছে। নেহালকে বলবো, ওর জন্যই তো এত সব করা। রূপা ঔষধকে যেন না জানে। রূপা ঔষধ কেউ যেন না জানে। জানবে না। বাই দ্য ওয়ে, শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে। নীল ব্লাউজ কি জন্য দিলেন সেটাই বুঝলাম না। আমার নীল পাঞ্জাবি, তাই মিলাতে হবে তো? দুটো লাল কিংবা নীল কেনা যেত না? আমার সাথে নওশাদ ছিল, ও ঠিক সন্দেহ করতো, তাই এমন করছি। ও ঠিক আছে, বাই বাই। আহানা ফোন রেখে শাড়ি চেঞ্জ করতে আসলো। দাদি অলিকে দিয়ে খাবার পাঠিয়েছে, শান্তর জন্যও পাঠিয়েছে। উনি তো আর জানেন না শান্ত চলে গেছে। আহানা কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফোন নিয়ে শান্তকে কল দিল। বারান্দায় দাঁড়িয়ে শান্ত সিগারেট খাচ্ছে, ফোন টেবিলের উপর সাইলেন্ট করে রাখা। আহানা ওকে কখনো কল করে না বলে ও জানা ছিল না আজ আহানা ফোন দিতে পারে। আহানা রান্নাঘরের জানালায় এসে হাত নাড়াচ্ছে। শান্ত দেখতেছেও না। সে নিচে রোডের দিকে তাকিয়ে মন দিল লাগিয়ে সিগারেট খেয়ে যাচ্ছে। শেষে সিগারেটটা শেষ টান দিয়ে রুমে আসার সময় আহানার বাসার রান্নাঘরের দিকে একবার তাকালো, তাকিয়ে থেমে গেল। আহানা হাত নাড়িয়েই যাচ্ছে। আগের মতো কিছুই বুঝতেছে না সে। পরে ফোন খুঁজে দেখলো 2টা মিস কল ব্যাক করতে আহানা এক বালতি গালি ছুঁড়ে মারলো। বেয়াদব অসভ্য, এত কল করে চোখে পড়ে না? বারান্দায় দাঁড়িয়ে কি করেন? এলেন না নাকি বেবিকে দেখেন? আর জীবনেও কল দিব না আপনাকে। আমার ঠেকা পড়ে না আপনাকে কল দেওয়ার। দাদি আপনার জন্য খাবার পাঠিয়েছে, তাই কল করেছি, এসে খেয়ে যান, না হলে দাদিকে কি জবাব দিব আমি? বাপরে, কানের পর্দা ফুটা হয়ে গেছে আমার। আসতেছি, দাঁড়াও। এমন ভাবে বলতেছে যেন 200 বার কল দিছে। আহানা গিয়ে দরজা খুলে দাঁড়িয়ে রইল। শান্ত আসার খবর নাই। শেষে নিজেই খেতে বসে পড়ল। আসার পর থেকে চা ছাড়া কিছুই খায়নি। খিদায় মনে হয় অজ্ঞান হয়ে যাবে। এক লোকমা মুখে দিতেই শান্ত এসে হাজির। ও মা, নতুন বউ হয়ে স্বামীর আগেই খেয়ে নিলে? 1 মিনিট, আমার খিদা লাগছিল। আপনি দেরি করে আসছেন তো আমি কি করব? ফাইন, কিছু করতে হবে না। চেয়ার চেয়ার নাই? না, নাই, থাকলে তো দিতামই, বেতন বলে সব কিনবো।
খাওয়া শেষ, আমি যাই, ঘুমিয়ে পড়ো তুমি। আহানা দরজা লাগাতে যেতেই শান্ত হাত ধরে আটকালো। কি আবার? তোমার একা বসায় ভয় করে না? না করে না, যান এখন। করলে বলিও কেমন, যান বলতেছি। আহারে, আমি তো থাকবো না, আমি অলিকে বলবো তোমার সাথে ঘুমাতে। শোনো মেয়ে, তোমার প্রতি আমার একটু ইন্টারেস্ট নেই, ওকে? ইন্টারেস্ট নেই তো এখনো এখানে কি করতেছেন? বের হন বলতেছি, অসভ্য লোক একটা। মুখের উপর দরজা লাগিয়ে দিল আহানা। দরজা দিয়েই হেসে দিল। শান্ত দরজার ওপাশ থেকে হেসে দিল। হাসতে হাসতে বাসা থেকে নামতে গিয়ে দেখলো দাদা কুলি করতেছে বাইরে দাঁড়িয়ে। ইস, কি ঝামেলা, এবার বাড়ি ফিরবো কি করে? ধুর। দাদা কুলি করে উপরের দিকে তাকাতেই দোয়া পড়তে যাবেন, তখনই দেখলেন শান্ত দাঁত কিলিয়ে চেয়ে আছে ওনার দিকে। হাতের মগটা ঝুলিয়ে এগিয়ে এসে মাথা বাঁকা করে উপরের তালার দিকে তাকালেন। উপরতলার দিকে তাকালেন, দরজা দেখি বন্ধ। শান্ত, তুমি এখানে কি করো? এত রাতে কই যাও? না মানে আসলে। আসলে কি? যাও, বউয়ের কাছে যাও। বউরে একা রেখে কই যাও এই অবেলায়? শান্ত একটি কেশে নিল। কিছু বলার উপায় পাচ্ছে না সে। এদিক ওদিক তাকিয়ে কোনো ছুতো বের করার চেষ্টা করতেছে। শেষে দাদা চোখ রাঙিয়ে বললেন, আহানা তোমার কিছু কইছে? চলো তো দেখি। ওরে বোঝানো উচিত যে তোমাদের বিয়ে হয়ে গেছে। না না, আহানা আমাকে কিছু বলেনি, এমনি নিচে নেমেছিলাম। যাচ্ছি যাচ্ছি। শান্ত আবার ফিরে এসে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। দাদা 3 সিঁড়ি উঠে ভ্রু কুচকে বললেন, কি ব্যাপার, ভেতরে যাচ্ছ না কেন? শান্ত মাথা নাড়িয়ে দরজায় টোকা দিল। আহানা বিছানা করতেছিল তখন। ভাবলো এই অসময়ে আবার কে? উঠে এসে দরজা খুলে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। এ কি, আপনি এখানে আবার? শ্, চুপ। আহানা কিছু বলতে যাবে তার আগে শান্ত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এই, এসব কি? হ্যাঁ, আপনি কিন্তু কাগজে সই করেছেন, আমাকে টাচ করতে পারবেন না। আর আমার কাছে কাগজটা আছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখাতে হবে না, দাদা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, বাধ্য হয়ে আসছি। তোমার সাথে এক রুমে থাকার কোনো ইচ্ছা নেই আমার। তো কতক্ষণ এমন থাকবেন? খবরদার, আমি আপনাকে আমার সাথে আমার বাসায় এক রাতও কাটাতে দিব না। দিও না, আমি থাকবোও না। দাদা চলে গেলে আমিও চলে যাব। শান্ত বারান্দায় দাঁড়িয়ে উকি দিতেছে। আর আহানা তার বিছানার উপর বসে চুপ করে চেয়ে আছে শান্তর দিকে। শান্ত ফিরে এসে ধপ করে ফ্লোরে বসে গেল। কি হয়েছে, গেছে দাদা? জি না, উল্টো দাদিকে নিয়ে বাসার সামনে চেয়ারে বসে চা খাচ্ছে। কি? তুমি টেনশন নিও না, রাত 1টা বাজলেও আমি চলে যাব। এর ভেতরে নওশাদ ফোন দিছে, এখন কি বলবো রে? হ্যালো নওশাদ। হারামি, তুই কই, ডিনার করবি না? না, করছি। আমি তমালের বাসায় একটা কাজে আসছি, তোরা ডিনার করে নে। ও, তাড়াতাড়ি ফিরিস। ঠিক আছে। শান্ত ফোন পকেটে ঢুকিয়ে দেখলো আহনা ওর দিকে চেয়ে আছে। কি এমন করে চেয়ে আছো কেন? কাগজে শর্ত বদলানোর কোনো ইঙ্গিত দিতেছো নাকি? চুপ, এমনি তাকাইছি। কাগজের শর্ত আমি দিছি, আমি কেন বদলাবো? আপনার দিকে কি তাকাতেও পারবো না? পারো, সব পারো। এখন তো তুমি আমার পাতানো বউ থেকে রিয়েল বৈধ বউ হয়ে গেছো। আহানা গুটি গুটি মেরে আহানা গুটিসুটি মেরে রুমের এক কোণায় ফ্লোরে বসে আছে। শান্ত সিগারেট ধরাতে ধরাতে বলল, এখানে শো। হুম আমি যে 1.5 মনের টাকা দিছি, সেটা দিয়ে একটা ভালো খাট কিনবা। না পারলে আমি কিনে দিব। লাগবে না, এই বিয়েটা কোনো বিয়ে নয়। আপনার টাকা আপনি নিয়ে যান। এটা তোমার টাকা, বরং আমি নিলে আমার গুনাহ হবে। তুমি এটা দিয়ে যা খুশি করো। শো ফ্লোরে, আমার কি? আহানা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, কোনায় হাত পা মুড়িয়ে ঘুমিয়ে গেছে সে ততক্ষণে। শান্ত 2টা সিগারেট শেষ করেছে সবে। বারান্দায় এসে দাদা দাদিকে লক্ষ্য করতেছে তারা চলে গেছে কিনা। বরাবর 12টা 10 মিনিটে তারা চেয়ার নিয়ে চলে গেলেন। শান্ত স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে পকেটে হাত ঢুকিয়ে চলে যেতে যেতে বলল, আহানা দরজা লাগাও। আহানা সারা শব্দ না পেয়ে পেছনে ফিরে চেয়ে দেখলো আহানা গভীর ঘুমে। দরজা তো এভাবে খোলা রেখে যাওয়া যাবে না। ওর ঘুম থেকে জাগাবো? সারাদিনে ওর কত ধকল গেছে। আর আমার এভাবে দাঁড়িয়ে থাকাটাও তো পসিবল না। শান্ত এগিয়ে এসে আহানা বলে 2বার ডাক দিল। আহানা কাঁথা টেনে মুখ ঢেকে ঘুমাচ্ছে।
শান্ত কাঁথাটা জোরে টান দিতে আহানার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলো শান্ত ওর দিকে চেয়ে বসে আছে। আহানা উঠে দূরে সরে গেল। কোমর থেকে কাগজ বের করিয়ে শান্তর দিকে বাড়িয়ে ধরল। এই শোনো, তোমার সব সময় কেন মনে হয় আমি তোমাকে ট্রাস্ট করতে এসেছি? বল দ্য গার্ডেন একটা। আমি যাচ্ছি, দরজা লাগাও। শান্ত ভ্রুকুচকে উঠে চলে গেল। আহানা দরজা লাগিয়ে বারান্দায় দাঁড়িয়ে শান্ত চলে যাওয়া দেখছে। শান্ত একবারও তাকায়নি, ফোনে কি সব করতেছে সে। তখনই আহানার ফোনে টুংটাং করে একটা সাউন্ড হলো। আনা ফোনটা এনে দেখলো শান্তর মেসেজ। লেখা আছে, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে না। নতুন বরকে তো নিজের বাসায় জায়গায় দাওনি, এখন চলে যাচ্ছি তো তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে। উফ, অসভ্য একটা লোক। 30 রকমের কথা বলবে। ফোন রেখে আহানা শুয়ে পড়ল। শান্ত বাসায় ঢুকতেই দেখলো নওশাদ, রিয়াজ আর সূর্য সোফার পায়ের উপর পা তুলে ওর দিকে চেয়ে আছে। শান্ত হালকা কাশ দিয়ে পাঞ্জাবির হাতা নামাতে নামাতে নিজের রুমের দিকে যাচ্ছে আর বলতেছে, তোরা এত রাতে ড্রয়িং রুমে কি করছিস? শুভ বিবাহ ছবিটা দেখছি। এই আর কি, তুই দেখবি নাকি? শান্ত তার রুমের দরজায় হাত দিতেই নওশাদের কথাই থেমে গিয়ে মাথা চাকিয়ে ওদের দিকে তাকালো। হ্যাঁ রে নওশাদ, জানিস আজ নাকি ওই ইমামের বাড়িতে কার যেন বিয়ে হয়েছে, সেখানে বরের নামও নাকি শান্ত ছিল। তাই নাকি রিয়াজ? কি রে শান্ত, তুই শুনেছিস এই কথা? শান্ত ডাইনিং টেবিল থেকে পানি নিয়ে খেতে খেতে চলে গেল। কিছু বলল না, কারণ সে জানে কিছু বললেই ওরা অ্যানাকন্ডার মতো পেঁচিয়ে ধরবে তাকে। রুমে এসে পাঞ্জাবি খুলতেই রিয়াজ আর নওশাদ ছো মেরে ওর পাঞ্জাবির হাতে নিয়ে নিল। কি সমস্যা তোদের? এই রিয়াজ, ভালো করে শুকে দেখতো মেয়েদের গায়ের গন্ধ আসে কিনা। আজব তো, আমি কি বাসর করে এসেছি নাকি? এটা কেমন কাজকর্ম? মদ কি বেশি খেয়েছিস তোরা? না রে নওশাদ, ওর পাঞ্জাবি থেকে শুধু ওই পারফিউমের ঘ্রাণ আসতেছে। ও আচ্ছা। দুজনে ব্রুকুচকে পাঞ্জাবি রেখে চলে গেল। এদের মতো ডিটেকটিভ বন্ধু আমার কপালে জুটতে গেছে। ফ্রেশ হয়ে এসে দুম করে খাটের উপর শুতেই রাজ্যের ঘুম এসে গেল শান্তর। পরের দিন সকালবেলায় আহানা মিষ্টিকে পড়িয়ে শান্তর বাসার দিকে একবার তাকালো। দরজা বন্ধ। চুপচাপ লিফটের বাটনে টিপ দিতেই দাঁড়িয়ে রইল। তারপর লিফট খুলতে ভেতরে এসে চুপচাপ নিচতলা বাটনে চাপ দিতেই পাশে শিউরে উঠল। ভয় পেয়ে শান্ত বিরক্তি নিয়ে বলল, আমাকে চেনো না নাকি নতুন দেখতেছো? এমন করেন কেন? এমন ভিজা বিড়ালের মতো দাঁড়িয়ে থাকলে ভয় পাওয়ারই কথা। তুমি লিফটে ঢোকার সময় দেখে ঢুকলেই হয়, তাহলে আর ভূত দেখার মতো ভয় পেতে না। কই যাচ্ছেন এখন? নাও আই এম ম্যারিড, আমার বিয়ে করার নতুন বউ আছে। সে আমাকে সকালে নাস্তা বানিয়ে খাওয়াবে। মগের মূল্য আর কি, আমি পারবো না। কেন পারবে না? কেস করবো তোমার নামে, বলবো আমার বিয়ে করা বউ আমাকে নাস্তা বানিয়ে খাওয়ায় না। এসবের জন্য জোর করে বিয়ে করেছেন তাই না? জি না, নিহাল থেকে তোমাকে বাঁচাতে বিয়ে করেছি। নিহাল অন্তত সকালের নাস্তার জন্য আমাকে ফোর্স করতো না। হ্যাঁ করতো না, শুধু নাস্তা কেন, তোমাকে দিয়ে ঘরও মোছাইতো, যেটা আমি করাচ্ছি না। চুপচাপ আমাকে নাস্তা বানাই খাওয়াও, সাথে চা। দুধের গুঁড়ি নাই ওকে, চিনিও নাই, চা পাতাও নাই। তুমি বাসায় গিয়ে চা বসাও, আমি ওগুলো আনতেছি। পানি ফোটানোর আগে আমি পৌঁছে যাব। আহানা হনহনিয়ে বাসার ভেতর চলে গেল আর শান্ত দোকানের দিকে যাচ্ছে। তখনই আহানার মনে পড়ল, শান্ত তো ভাত নুন দিয়ে এখন খেতে পারবে না, ওর মতন রুটি বানাতে হবে। আহানা দৌড়ে বারান্দায় এসে দাঁড়ালো। এই যে শুনুন। শান্ত থেমে গিয়ে উপরে তাকালো, এসে দিয়ে বলল, হ্যাঁ বলো বউ। এখন থেকেই এই যে শুনুন ডাকতে পারো, আমি তোমাকে বাধা দিব না। আহানা মুখ বাঁকিয়ে বলল, আটা আনতে, আর ডিম 2টা, পেঁয়াজ আধা কেজি। আচ্ছা ফাইন। 10 মিনিট পর সব নিয়ে শান্ত হাজির। আহানা আটার প্যাকেট দাঁত দিয়ে খুলতেছে না দেখে দাঁত লাগিয়ে জোরে এক টান দিতেই কিছু আটা গিয়ে শান্তর মুখে পড়ল। শান্ত তখন তাক থেকে বিস্কিটের বয়াম নিচ্ছিল। হাত দিয়ে গাল মুছতে মুছতে বলল, ইচ্ছা করে করেছো তাই না? আমার বিস্কিট ধরতেছিলে তোমার বিস্কিট ধরতেছিলাম বলে? ইচ্ছা করে কেন করব? হাত দিয়ে খুলতে না পেরেই তো দাঁত দিয়ে খুলতে গেলাম। এভাবে উড়ে গিয়ে আপনার মুখে পড়বে আমি কি জানি? তুমি ইচ্ছে করেই করেছো। আমি ইচ্ছে করে করিনি ওকে। সকাল সকাল ঝগড়া করবেন না একদম। আমি ঝগড়া করতেছি?
কথাটা বলে শান্ত এগিয়ে এসে আহানার দুহাত নিয়ে তাকের উপর রাখলো। ভয়ে আহানার কলিজা নড়ে উঠতেছে। হাত নিয়ে কোমর থেকে কাগজটা বের করতে যাবে তার আগেই শান্ত এক হাত দিয়ে আহানার হাত ধরে ফেলল। মাথা নিচু করে তার গালের আটা আহানার কপালে লাগিয়ে দিয়ে বিস্কিটের বয়ম নিয়ে চলে গেল রান্নাঘর থেকে। আহানা থোয়া মেরে দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, আপনি বলেছেন টাচ করবেন না। হ্যাঁ, টাচ করিনি, কাগজে লেখা নাই তুমি ইচ্ছা করে আমাকে রাগালে আমি তোমাকে টাচ করতে পারবো না। আপনি একটা বেয়াদব। বকর বকর না করে নাস্তা বানাও, ভার্সিটিতে যেতে হবে জানো না? হুম। আটা আহানা আটা বয়েমে ঢেলে রুটি 5টা বানালো। তারপর পেঁয়াজ কেটে লবণ মরিচের গুঁড়ো দিয়ে ডিম ফাটিয়ে ভেজে নিল। শান্তর প্লেটে 3টা রুটি 1টা ডিম, আর আহানার প্লেটে 2টা আর 1টা ডিম। এ কি, আমাকে 3টা দিছো কেন? আপনি খান, পেট উপস্থিত খাটাস তাই। কি বললে তুমি? কিছু না, আপনি কত পরিশ্রম করেন তা একটা বাড়তি দিলাম। ও। আহানা একটা রুটি নিয়ে খেতে গিয়ে চাঁদ দেখে আসলো। আচ্ছা, আপনি এত দুধের গুঁড়ি চা পাতা চিনি এনেছেন কেন? কারণ প্রতিদিন আমি এখানে এসে নাস্তা করব। পারবো না নাস্তা বানাতে। ওকে, একদিন তুমি একদিন আমি। আপনার রান্না একদিন খেয়ে রান্নার উপর থেকে আমার ইচ্ছা মরে গেছে। ইচ্ছা মরে কবরে চলে গেছে। আর দয়া করে আমাকে আপনার রান্নার টেস্ট করাতে আসবেন না প্লিজ। আরে শোনো, এটা তো ইজি রান্না, আমি ইউটিউব না দেখেই বানাতে পারবো। আহানা এগিয়ে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, বলেন তো রুটি কেমনে বানাই? ওকে, এটা একটা ইজি প্রশ্ন। প্রথমে একটা বাটিতে পানি দিয়ে চামচ দিয়ে আটা আর পানিতে গোলাতে হবে। তারপর তারপর ছোট ছোট করে নিয়ে বেলে নিতে হবে। বাহ, কত সহজ। হ্যাঁ, আমি তো তাই বললাম, রুটি বানানো অনেক সহজ। আহানা চা এনে রাখলো। শান্ত দাঁত কেলিয়ে চায়ের কাপটা নিল। কি, তোমার কপালে আটা লেগে আছে? আপনার গালেও লেগে আছে আটা। হুম। শান্ত আহানার ওড়না টেনে গাল মুছে নিল। আহানা রেখে শান্তর টি শার্ট টেনে কপাল মুছল। দুজনেই একসাথে হেসে দিল। আচ্ছা, আমি যাই, রেডি হয়ে থাকো, আমরা ভার্সিটিতে যাব। কেন? আপনার সাথে কেন যাব আমি? কারণ আমি তোমার হাজবেন্ড। আমার কথা শুনতে তুমি বাধ্য। এই বিয়ে মানি না আমি। আপনি বলেছেন আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। হেঁটে হেঁটে ভার্সিটি যাওয়ার স্বাধীনতা? হ্যাঁ, ফাইন। কে যেন দরজা নক করলো। শান্ত ফ্লোর থেকে উঠে গিয়ে দরজা খুলল। আরে আপনারা, আসেন আসেন, ভেতরে আসেন। আহানা উকি দিয়ে দেখলো 4জন লোক কাঁধে করে কাঠ জাতীয় কিছু নিয়ে ঢুকতেছে এক এক করে। এরা কারা? ওয়েট করো, দেখতে পাবা। লোকগুলো নিমেষে তাদের কাজ শেষ করলো। খাট এনে সেটা সেটা সেট আপ করে দিয়ে চলে গেল তারা। আহানা রেগে বলল, আপনাকে বললাম না আমি আমার বেতনের টাকা দিয়ে কিনবো? এটা কি আমি তোমার জন্য কিনেছি নাকি? আমি যে মাঝে মাঝে আসি, ফ্লোরে বসতে হয়, আমার কষ্ট হয়, তাই বেড আনাইছি। চেয়ার আনালেই হতো, বেডের দরকার ছিল না। আমি বেডে বসবো, তোমার কোনো সমস্যা? আনছেন ভালো কথা, বেডরুমে কেন? সোফা রুমে রাখলেই হতো, যেহেতু আপনি আসলে বেডে বসবেন। না হতো না, সোফা থাকবে। আমার বেতনের টাকায় সোফা কেনা সম্ভব হবে না কোনোদিন। আমার বেতন দিন তো হবে। এটা আমার বাসা, এটা আমারও বাসা। চুপ থাকো তুমি, ইদানিং বেশি কথা বলতেছো। আহানা মুখ ঘুরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত দরজা খুলে চলে গেল। ফোনে তোষকের দোকানদারের সাথে কথা বলতে বলতে বাসার দিকে গেল সে। তোষক সন্ধ্যায় চলে আসবে। আহানা রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমে গিয়ে খাটের দিকে চেয়ে আছে। ইয়া বড় একটা খাট আনিয়েছি শান্ত। টাকা খরচ করতে পিছু পা হয় না। আমি 1 টাকার জন্য যুদ্ধ করি, আর উনি 1000 টাকা হারিয়ে ফেললেও চিন্তা করে না। আকাশ পাতাল তফাৎ আমাদের। এর মাঝে আমরা স্বামী স্ত্রীও হয়ে গেলাম। হোয়াট এ ভাগ্য। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে হাঁটা ধরল সে। পথে দেখা হয়ে গেল শান্তর সাথে। শান্ত দাঁত কিলে বাইক স্টার্ট দিতেছে আর আহানার দিকে তাকিয়ে হাসতেছে। আহানা ওকে না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেউ চাইলে বাইকে উঠতে পারে, সিট কিন্তু খালি। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল।
ভার্সিটিতে আহানার আগে শান্ত এসে পড়ল। এসে বটতলায় গিয়ে বসলো। আহানা গেট দিয়ে ঢুকার সময় দেখলো এলিনা দৌড়ে শান্তর দিকে যাচ্ছে। আহানা তাকিয়ে তাকিয়ে থেকে দেখতে লাগলো এলিনা কি করে। এলিনা দৌড়ে এসে শান্তকে শক্ত করে জড়িয়ে ধরলো। আহানার বুকটা সাথে সাথে কেঁপে উঠল। ভেতরটা হুট করে খুব জ্বলতেছে। না জানা এক ব্যথায় আহানার হাত কেঁপে উঠল। শান্ত এলিনাকে ছাড়িয়ে আহানার দিকে তাকাতেই আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত, জানো আমি কি করেছি? কি? আমি বাবাকে তোমার কথা বলেছি। বাবা বলেছে তুমি ভালো জব পেলে আমাদের বিয়ে পাক্কা করে দিবে। এখন গিয়ে ক্যান্সেল করে দাও। কেন? কি সমস্যা? আমি তোমাকে লাভ করি না, আর বিয়েও করতে চাই না। এরপর থেকে জীবনে আর আমাকে এসব লাভ বিয়ে নিয়ে ধরবা না প্লিজ। এলিনা চুপ করে থেকে আহানাদের ক্লাসের দিকে একবার তাকিয়ে চলে গেল। আহানা ক্লাসে বসে জানালা দিয়ে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত, তমাল আর সূর্যের সাথে হাসি মজা করতেছে বটতলায় বসে। আহানা নিজের অজান্তেই মুচকি হেসে দিল ওর দিকে চেয়ে। জানিস আহানা, আজ নাকি এলিনা শান্ত ভাইয়াকে বিয়ের প্রপোজাল দিয়েছে। সে নাকি তার বাবাকেও রাজি করিয়েছে। কথাটা শুনে মুহূর্তে আহানার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। রূপার দিকে তাকিয়ে বলল, তো উনি উত্তরে কি বলেছেন? সেটা তো জানি না, বাট শুনলাম এলিনা নাকি খুশিতে আত্মহারা হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই শান্ত ভাইয়া রাজি হয়েছে। সবার বিয়ে হয়ে যাবে, তারপরও তোরে বিয়ে করাই দিব। রূপার কথায় কান্না দিয়ে আহানা ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে ফুল কুড়িয়ে সেগুলো ফেলতেছে আবার কুড়াচ্ছে। কিছুক্ষণ পর সেগুলো রেখে মাটি থেকে কঙ্কর নিয়ে পানিতে ফেলতে লাগলো এক এক করে। কঙ্কর ফেলা বন্ধ করে ব্যাগ থেকে শান্ত সই করা কাগজটা নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ছুঁড়ে মারলো দূরে। কাগজটা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল। সে নিচ থেকে নিয়ে দেখলো এটা সেই কাগজ যেটা সে সই করেছিল। আহানা কাঁদতেছে কেন? শান্ত এগিয়ে আসতে গিয়েও আসলো না, দাঁড়িয়ে থাকলো। আহানা নিঃশব্দে কাঁদতেছে, শুধু চোখের পানি পড়তেছে। কেন পড়তেছে তা সে জানে না, খালি মনে হচ্ছে বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে। কোনো এক আঘাতে শান্তর পাশে এসে বসলো। আহানা শান্তকে দেখে একটু সরে বসলো। কি হয়েছে আবার? যতদূর বুঝলাম আমি এই সম্পর্কিত কিছু হয়েছে, না হলে এই মূল্যবান কাগজটা রাস্তায় ফেলতে না। তবে আমি তো কিছু করিনি, তাহলে এরকম কাঁদতেছে কেন? আপনার জানতে হবে না। আহানা কাগজটা ফেলে রেখেই চলে গেল। একটিবারের জন্য থামলো না। শান্ত কিছু বুঝে উঠতে পারতেছে না দেখে সোজা রূপার কাছে গেল। রূপা তখন নওশাদের সাথে ক্যাম্পাসে ঘুরতেছিল। শান্ত এগিয়ে এসে বলল, আহানার কি হয়েছে তুমি জানো? কই কি হয়েছে? তুমি ওরে কি বলছিলা? ও হ্যাঁ, আমি বলেছিলাম এলিনা আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছে আর আপনি রাজি হয়েছেন, এটা বলেছিলাম জাস্ট। কিন্তু আমি রাজি হইনি। এলিনা তো সবাইকে বলে বেড়াচ্ছে যে আপনি রাজি হয়েছেন। মিথ্যাবাদী একটা। শান্ত বাইকে উঠে সোজা অফিসে গেল। ভাবলো আহানা সেখানে হতে পারে, কিন্তু অফিস তো বন্ধ, কারণ এখন সকাল 11টা বাজে আর অফিস খুলবে দুপুর 12টা 30-এ। তার মানে আহানা বাড়িতে ফিরে গেছে। শান্ত এবার সোজা আহানার বাসার দিকে গেল। আহানা বাসায় ফিরে বেডরুমের এক কোনায় ফ্লোরে বসে বেডের দিকে তাকিয়ে আছে। আমি তো এটাই চাইতাম, ওনার থেকে মুক্তি, তাহলে এরকম কেন লাগতেছে? উফ। আহানা উঠে গিয়ে বাথরুমের দিকে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে রইল, মাথা ঘুরতেছে। আহানা ডাকটা কাছে এসে বাজতেছে। এটা শান্তর গলা, তবে ওর ডাকটা স্পষ্ট আসতেছে। আমি তো দরজা লাগিয়েছিলাম তাহলে। আহানা উঠে ঝর্ণা অফ করে তোয়ালেটা ভেজা জামার উপর জড়িয়ে বেরিয়ে দেখলো শান্ত ওর সামনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে আসলেন কি করে? আমি তো দাদি আমাকে এক্সট্রা চাবিটা দিয়েছিল ওই দিন। তোমাকে ডাকলাম, শুনতেছো না দেখে ঢুকছি। পরে রুমে এসে বুঝলাম তুমি শাওয়ার নিচ্ছ। যান এখান থেকে। কেন এসেছেন? কথা বাদ দিয়ে চেঞ্জ করে আসো না, না হলে ঠান্ডা লাগবে তোমার। আমি বারান্দায় আছি। কথাটা বলে শান্ত নিচের দিকে তাকিয়ে চলে গেল। আহানা 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে শুকনো জামা একটা নিয়ে পরে বাইরে আসলো। শান্ত বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। আহানাকে দেখতে পেয়ে ভেতরে ফিরে আসলো। নাও ধরো। কি? তোমার কাগজ। দরকার পড়বে তোমার। কিসের দরকার? আপনার এলেনার সাথে বিয়ে
হবে তো এটা আমার কিসের দরকার হতে পারে? বিয়ে পরেও যদি তোমাকে টাচ করতে আসি? আহনার মুখটা ছোট করে ভেতরের রুমের দিকে চলে যেতে নিতেই শান্ত ওর হাতের কবজি ধরে টান দিয়ে বুকের সাথে নিয়ে আনলো, শক্ত করে জড়িয়ে ধরে রাখলো ওকে। ওর সারা গা ঠান্ডা বরফ হয়ে আছে, চুলগুলো থেকে এক ফোঁটা পানিও ঝরায়নি মনে হয়। শান্তর বুকে এসে আহনার মনে হচ্ছে সে সকল ক্রোধ অভিমান ভুলে গেছে। চুপ করে থেকে রূপার কথাগুলো মনে পড়তে শান্তর জ্যাকেট এক হাত দিয়ে ধরে কেঁদে দিল। খুব কষ্ট হচ্ছে। কেন কাঁদতেছো আহানা? কাঁদতে কাঁদতে আহানা শান্তর প্রশ্নের থতমত খেয়ে গেল, ছেড়ে দিল ওর জ্যাকেট, দূরে সরে গেল তার থেকে, জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে শক্ত হয়ে বলল, কই কাঁদতেছি না আমি, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? চলে যান এখান থেকে। কথাটা বলে আহানা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। শান্ত ঠায় দাঁড়িয়ে থেকে একটা কলম খুঁজে ফ্লোরে বসলো কাগজটা নিয়ে। আহানা যে শত লিখেছিল তার নিচে একটা লাইনের মতো খালি জায়গায় বাকি আছে। শান্ত সেখানে আরেকটা শর্ত যোগ করে দিল। কাগজটা রান্নাঘরে চালের বালতির ভিতরে রেখে দরজা লাগিয়ে চলে গেল। দুপুর 12টা বাজে। আহানা এবার উঠে দরজা খুলে বের হলো রুম থেকে। রান্নাঘরের দিকে গিয়ে জানালা দিয়ে শান্তর বারান্দার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এরপর একটা পাতিলে পানি দিয়ে চুলায় বসালো। তারপর চালের বালতির ঢাকনা খুললো চাল নেওয়ার জন্য। সেখানে ওই কাগজটা দেখতে পেল। আহানা সেটা নিয়ে ফেলতে যেতেই কি মনে করে ফেললো না। তাকে সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কাগজটা ভাঁজ থেকে খুলল। ভেতরে সব শর্তের সাথে আজ একটা নতুন শর্ত দেখতে পেল আহানা। শর্তটা হলো, আমি শাহরিয়ার শান্ত আহানাকে রেখে কখনো দ্বিতীয় বিয়ে করব না। আহানা সেটা দেখে হেসে দিল। চোখ থেকে পানি পড়তেছে, তবে এটা কষ্টের না, নাম না জানা এক ভালো লাগার অশ্রু। কাগজটা ভাঁজ করে আবার কোমরে ঢুকিয়ে নিল সে। এতক্ষণ ধরে শুধু কেঁদেছিল, আর এখন শুধু হাসতেছে। ভাত খেয়ে অফিসের জন্য রওনা হলো। এবার অফিসে এসে রুমের ভেতরে পা রাখতেই নিহাল এসে সামনে দাঁড়ালো। আহানা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ না করিও না প্লিজ। আমি তোমায় সুখে রাখবো অনেক। আই লাভ ইউ সো মাচ। এই নেপাল থুক্কু নিহাল। নিহাল পেছন ফিরে তাকালো। শান্ত কম্পিউটারে আর্টিকেল টাইপ করতে করতে বলল, শি ইজ ম্যারিড। হোয়াট? বোকা বানাচ্ছ কেন আমাকে? মিসেস আহানা, ওখানে না দাঁড়িয়ে থেকে এখানে এসে বসুন। কাজের অভ্যাস নাই? আজ যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কাজ কমপ্লিট না করলে। আহানা সোজা এসে চেয়ারে বসে ফাইলে হাত দিতেই নিহাল ওর হাত ধরে ফেললো। এসব কি আহানা? তুমি কিছু বলতেছো না কেন? এসব কি সত্যি? শান্ত আহানার হাত থেকে নিহালের হাত সরিয়ে চোখ রাঙিয়ে বলল, খবরদার ওকে ধরবা না। তুমি এমন ভাব করতেছো যেন তোমারই ওয়াইফ। সরি টু সে দ্যাট, আহানা সত্যি সত্যি আমারই ওয়াইফ। কথাটা শুনে নিহাল হা করে চেয়ে শান্তর থেকে চোখ সরিয়ে আহানার দিকে তাকালো। আহানা নীরবতা শান্তর উক্তির সাথে হ্যাঁ সূচক বর্ণনা দেয়। নিহাল টেবিলে ঠাস করে এক বাড়ি দিয়ে চলে গেল তার কেবিনের দিকে। হা হা, আর কোনোদিনও তোমার দিকে চোখ তুলেও তাকাবে না, দেখিও। আহানা চুপ করে ফাইল সেভ করতেছে কম্পিউটারে, শান্তর দিকে তাকাচ্ছে না। শান্ত বকবক করেই যাচ্ছে। শেষে আহানার কোনো রিয়াকশন না পেয়ে ও চেয়ার টেনে এক ঝাঁকুনি দিল। শুনুন, অফিস এটা, বাসা নয়, এরকম করেন কেন? কি করছি? তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আমি কি করব না করব সেটাও আপনাকে জিজ্ঞাসা করতে হবে? শান্ত চোখ লাল হয়ে আসলো, খুব রাগ আসতেছে। এলিনাকে বিয়ে করব না জেনেও এরকম কেন করতেছে? ও কি কাগজটা দেখেনি নাকি বোঝেনি? হাত নিয়ে আহানার ওড়না টান দিয়ে গিট্টু দিতে দিতে সে ভাবতেছে চুপ করে। আহানা বিরক্ত হয়ে ওড়না এক টান দিতে শান্তর হাত থেকে নিয়ে নিল। শান্ত তো আরো রাগ বেড়ে গেল। সে পুরো ওড়নাটাই টেনে নিয়ে নিল আহানার গায়ের থেকে। হাত নিয়ে আহানার খোপা খুলে দিয়ে আরেক দিকে ফিরে বসলো। আমার ওড়না দিন, ফালতু মজা করার সময় নেই আমার। কেন? তোমার তো চুল আছে, ওড়না দিব না আমি। বাচ্চামি করতেছেন কেন বলুন তো? কিসের বাচ্চামি? তুমি হুদাই আমার সাথে রাগ করে আছো। ওড়না দিয়ে কি আমি আগে গিট্টু বানাতাম না, নাকি আজ নতুন দেখছো? আপনার সাথে সিধা কথা বললেও আমার দোষ হয়ে যায়। ব্রেক টাইম শুরু। আহানা শান্তকে পুরো অফিসে দৌড়ানি দিচ্ছে।
শান্ত ওড়না দিবেই না, কারণ হলো আহানা কোন সাহসে ওর থেকে ওড়না টান দিয়ে নিয়ে গেছে। আহানার ওড়না আহানার 40% ভাগ আর শান্তর 60% ভাগ। দিবে না তো দিবে না। না, দিব না। দিবেন না তো? না, দিব না। শান্ত হাত উঠিয়ে উপর করে রেখেছে আহানা যাতে ওড়নার নাগাল না পায়। ঠিক আছে, দিয়েন না। আহানা এগিয়ে এসে শান্তর জ্যাকেটের চেন টান দিয়ে জ্যাকেট খুলে নিয়ে গেল। এখন ওর গায়ে একটা টি শার্ট মাত্র। শান্ত ইয়া বড় হা করে চেয়ে চেয়ে আহানা চলে যাওয়া দেখছে। কি সাহস এই মেয়েটার! আমার জ্যাকেট দিয়ে কি করবে ও? শান্ত কেবিনের ফ্লোরে ঢুকে দেখলো আহানা জ্যাকেট পরে চেন টানতেছে, লাগাতে পারছে না। শান্ত আহানার ওড়না গায়ে পেঁচিয়ে এগিয়ে আসলো। আহানা শান্তর এগিয়ে আসা দেখে একটু পিছিয়ে দাঁড়ালো। শান্ত মুখটা রাগিয়ে তুলল যাতে আহানা ভয় পায়, কিন্তু মনের ভেতর যে দুষ্টুমি খেলা করছে তা আহানা জানে না। শান্ত খুব কাছে এসে জ্যাকেটের চেন হাতে নিয়ে টান দিয়ে উপরে উঠিয়ে দিল। আহানার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নাও ইউ লুক লাইক মিস্টার শাহরিয়ার। আহানা চমকে শান্তের দিকে তাকিয়ে আছে। শান্ত তার গলা থেকে আহানার ওড়না নিয়ে আহানার মাথায় ঘোমটা করে দিল। তারপর নিজের টি শার্টের দিকে তাকিয়ে মুচকি এসে আহানার হাত ধরে ক্যান্টিনের দিকে চলল। এই, আমাকে কই নিয়ে যাচ্ছেন? বিকালের নাস্তা করব। না, আমি খাবো না। তুমি খাবে না? আশ্রমের সব বাচ্চারা খাবে। কথা বলতে বলতে ক্যান্টিনে পা রাখতেই বাকি কলিগেরা আহানা শান্তর দিকে ভূত দেখার মতো চেয়ে রইল, কারণ শান্তর জ্যাকেট আহানার গায়ে দেখে এমন অবাক হওয়ারই কথা। নিহাল জ্বলে পড়ে যাচ্ছে। এই প্রথম কোনো বাজি সে হেরে গেল। টেকেমেকে উঠে চলে গেল সে। আহানা চেয়ারে বসে জ্যাকেটটা খুললে শান্তকে দিয়ে দিল, কারণ সবাই এতক্ষণ তো তাকিয়েছিল, সেটার সমস্যা ছিল না, কিন্তু তারা এখন গসিপ শুরু করে দিয়েছে ওদেরকে নিয়ে, তাই আহানা জ্যাকেটটা খুলতে বাধ্য হয়েছে। স্যান্ডউইচ খাবা? সেটা কি? ওকে, বুঝলাম। মামা, 2টা স্যান্ডউইচ আর 2টা চা। না। কি? চা টঙের থেকে খাবো বাড়ি ফেরার সময়। কি? মানে সিরিয়াসলি তুমি আমার সাথে বাড়ি ফিরবে? কেন? না, কয়দিন তো আমার সাথে জেদ করে একা একা হেঁটে বাড়ি ফিরতে, তাই বললাম। ব্রেক টাইম শেষ, যে যার কাজে ফিরে গেল। আহানা শান্তর দিকে চেয়ে আছে। শান্ত কম্পিউটারের ফাইল এডিট করতে করতে সেন্টার ফ্রেশ চিবাচ্ছে। আহানা মনে মনে ভাবলো, এভাবে দিনে 10 থেকে 12টা সিগারেট, আবার 4 থেকে 5টা সেন্টার ফ্রেশ খায়। ওয়াক! এরে কে কিস করবে? সেন্টার ফ্রেশের ঘ্রাণ শুকলেও আমার বমি পায়। আর আমারে তো নাকি ছোটবেলায় এই বাদরটা কিসও করেছে। অবশ্য তখন তো এসব খেত না নিশ্চয়। আচ্ছা, আপনি কি ছোট থেকেই সেন্টার ফ্রেশ খান? হ্যাঁ, আমার অনেক ফেভারিট এটা। শান্তর মুখে এমন কথা শুনে আহানার কাশি উঠে গেল। বোতল নিয়ে পানি খেয়ে কপালের ঘাম মুছে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে। শান্তর মাথার উপর দিয়ে গেল পুরো ব্যাপারটা। হুট করে আমার ছোটবেলার কথা জিগাইল কেন? ও আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তো ওর সাথে আমার সম্পর্ক ছিল। আমার পাতানো বলছিল সে। তাহলে সেন্টার ফ্রেশ খাওয়ার কথা কেন জিজ্ঞাসা করলো? কিস? কি? এত চেঁচান কেন? কি হয়েছে? কে কারে কিস করছে? শান্ত মুখটা বাঁকিয়ে হেসে দিয়ে বলল, আমি তোমাকে করেছি। আহানা ঢোক গিলে আরেকদিকে চেয়ে ফিরিয়ে নিল। এত তাড়াতাড়ি মনের কথা কি করে বুঝতে পারলো কে জানে। ইস, কি লজ্জা। এই যে ম্যাডাম, অফিস ছুটি, চলুন বাসায় ফিরি। আহানা ব্যাগ হাতে নিয়ে শান্তর পিছু পিছু আসতেছে, আর লজ্জায় লাল টমেটো হয়ে যাচ্ছে। শান্ত লিফটের বাটন টিপ দিয়ে হাতের ঘড়ি ঠিক করতে করতে বলল, যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন সেন্টার ফ্রেশের সাথে সিগারেটও খাইতাম। বিগিনার ছিলাম। আহানা রেগে দুম করে কিল বসিয়ে দিল শান্তর পিঠে। আপনি একটা অসভ্য লোক। আপনার সাহস হলো কি করে তখন একটা ছোট্ট মেয়েকে কিস করার? লজ্জা করে না? এখন আবার বলতে এসেছেন?